হ্যালো বন্ধুরা, গান ও গল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প অতৃপ্তি। গল্পের সূত্রধার জি.এম. জন। গল্প পাঠে আমি শান্ত। কেয়ারটেকার ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। দোতলার লম্বা বারান্দার একদম প্রান্তে এসে সে শেষ ঘরটা খুলল। সবকটা ঘরের অবস্থা একই রকম। সিলিং থেকে ঝুল নেমে এসেছে। কোনো কোনো ঘরে প্লাস্টার খসে পড়েছে। আসলে প্রায় 4 যুগ ব্যবহার না করার ফলে যা হয় আর কি। সুজিত দেখল এ ঘরটার অবস্থা তাও সামান্য ভালো। সে কেয়ারটেকারকে বলল, তাহলে এক কাজ করো, এ ঘরটা একটু পরিষ্কার করে দাও, এটাতেই থাকা যাক। কেয়ারটেকার ঘরে ঢুকে পরিষ্কার করতে লেগে গেল। সুজিত বাইরে এলো। পড়ন্ত বিকেলে রোদটা বেশ মোলায়েম লাগছে। সিগারেট ধরালো। কলকাতা থেকে আসতে লাগলো ঘন্টা 1.5। দুপুরেই পৌঁছে যেত। বাদ সাধল অফিস। নামী সংবাদপত্রের বড় রিপোর্টার, ক্রাইম বিভাগে। সকালেই রওনা দেবে ঠিক করেছিল। হঠাৎ সকালেই ফোন এলো অফিস থেকে। নবীন চাঁদ বর্ডার লেনে খুনের খবর। স্টোরি কাভার করতে যেতে হবে। কেননা অন্য যিনি আর একজন মেইন ক্রাইম রিপোর্টার, তিনি চিকেন পক্সে আপাতত ঘরবন্দি। বিরক্তিটা মনে আসতেই যতটা সম্ভব দ্রুততার সাথেই সুজিত স্টোরিটা কাভার করতে গিয়েছিল। ভাই রে ভাই, কি ঝামেলা! সেই থেকে রাগের মাথায় খুন। স্টোরিটা কাভার করতে করতে সুজিতেরই ইচ্ছা হলো খুনিটাকে খুন করে দেওয়ার। না, ভাইকে মেরেছে বলে নয়, সুজিতের সময় মতো বেরোনোর পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য। বোঝো তবে, সুজিতের একটি সুন্দর শখ আছে। সেটি হলো বিভিন্ন বিষয় নিয়ে নিজের উৎসাহের পড়াশোনা করা, তারপর সেগুলো নিয়ে লেখালেখি করা। ইতোমধ্যে সে একজন সাহিত্যিক হয়ে উঠেছে। 2 বই সে লিখেছে, একটা মায়াপুরের বিদেশিনীদের নিয়ে, আর একটা বিভিন্ন দেশের রূপকথা উপকথা নিয়ে। এখন তার ইচ্ছে হয়েছে কলকাতা ও কলকাতার আশেপাশের মফস্বল এলাকায় যেসব শতাব্দী প্রাচীন বনেদি বাড়িগুলো আছে, তাও নামি দামি কোনো পরিবারের বাড়ি নয়, যেগুলোর কথা সাধারণত কেউ শোনেইনি, সেই রকম বাড়ি। কেননা সুজিতের মনে হয়েছে এই বাড়িগুলোর দেওয়াল, মেঝে, কড়িবর্গা, সিলিং, বাগান এসবের সঙ্গেই যেসব ইতিহাস জড়িয়ে আছে, তা যেমন আকর্ষণীয় তেমনই রোমাঞ্চকর হবে মানুষের কাছে। তাই এরকম বহু বাড়ির নাম খুঁজে খুঁজে সে বের করেছে। সেখানে গিয়ে পারলে থাকছে। স্থানীয় বৃদ্ধদের সঙ্গে যারা মোটামুটি বাড়ির ইতিহাস সম্পর্কে জানে, তাদের সাথে কথা বলে নিজের মতো করে সেগুলো নোট করছে। সেই সূত্রেই নিমতার এই মিত্র বাড়িতে আসা। হয়ে গেছে বাবু, একবার দেখে নিন। কেয়ারটেকারের ডাকে সুচিত ঘরটা এসে একবার চোখ বোলালো। মোটামুটি চলনসই, থাকা যাবে। সে বলল, বাহ, ফাইন। হঠাৎ তার মনে হলো, আরে ঘরে তো খাট ফাঁকা নেই, মাটিতে শুয়েছে সে। এই কাজের সূত্রেই 2-1 বার, কিন্তু ইদানিং কোমরের ব্যথার জন্য ডাক্তার মাটিতে শুতে বারণ করেছে। সে কেয়ারটেকারকে বলল, আচ্ছা খাট হবে না? কেয়ারটেকার কি যেন ভাবলো একটু, তারপর বলল, দাঁড়ান, হয়ে যাবে। আমার ঘরে 2 তক্তপোষ, একটায় আমি শুই, একটাতে আমার বউ। ও বাপের বাড়ি গেছে, আসবে সপ্তাহখানেক বাদে। ওরটা এনে দিচ্ছি আপনাকে। তক্তপোষে অসুবিধা হবে না তো আপনার? সুজিত বলল, না তা হবে না। তোমার বাড়ি কত দূরে? কেয়ারটেকার বলল, এই কাছেই। কেন বলুন তো? সুজিত বলল, না ভাবছিলাম তুমি একা আনতে পারবে কিনা, আমি সঙ্গে যাব। কেয়ারটেকার বলল, ধুর, কি যে বলেন বাবু, এমন কিছু ভারী নয়। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কেয়ারটেকার চলে যেতে সুজিত সুটকেস খুলে নিজের জিনিসপত্র বার করলো। টর্চ, মশার তেল,
ডায়েরি, পেন, তোয়ালে, সাবান, দাড়ি কামানোর সরঞ্জাম ইত্যাদি। এসব যখন সে বার করছিল তখন যেন হঠাৎ সুজিতের মনে হলো কেউ যেন হু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটু অবাক হলেও সে সামলে নিল। কিছুক্ষণ পর কেয়ারটেকার ফিরল, সঙ্গে একটি মধ্যবয়সী লোক। দুজনে মিলে তক্তপোষটাকে ঘরের এক কোণায় রাখল। কেয়ারটেকার সুজিতকে বলল, বাবু, এ হচ্ছে দুঃখীরাম, আপনার রান্না বান্না সব করে দেবে, রাত্রে থাকবেও বলেছে। সুজিত খুশি হলো, বলল, বাহ, তাহলে তো খুবই ভালো। বেশ, আমি তো রান্নার জিনিস সঙ্গেই এনেছি। দুঃখীরাম, তুমি তাহলে এখন আমাদের সবার চা করে ফেলো। কেয়ারটেকার বলল, সে আমি ব্যবস্থা করে দিচ্ছি বাবু, আপনি ভাববেন না। ব্যবস্থা করে দিল সে পাশের ঘরটায়। একটা মাদুরেই হয়ে যাবে বলল। সন্ধেবেলা বাড়ি যাওয়ার সময় কেয়ারটেকার সুজিতকে বলল, বড় বাথরুম তো দেখলেনই বাবু, রাত্রে যদি বাথরুমে যেতে হয় তো। হঠাৎ সুজিত যেন আপন মনেই বলে উঠল, পাশের দুটো ঘর পরে। কেয়ারটেকার চমকে উঠে বলল, সে কি বাবু, ওটা তো আমি আপনাকে দেখাইনি এখনো, আপনি জানলেন কি করে? ওটা বাথরুম বলে কেউ বুঝতে পারবে না। আপনি কি কখনো এই বাড়িতে আগে এসেছেন বাবু? সুজিত অপ্রস্তুত হয়ে পড়ল। সে বুঝেছে সে নিজে যেন কথাটা বলেনি, তাকে দিয়ে যেন কেউ বলালো। সে বলল, কি জানি, এমনি মনে হলো। কেয়ারটেকার কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। সব বুঝিয়ে দিয়ে চাবি সুজিতের হাতে দিয়ে চলে গেল। তবে তার মনে সন্দেহ যে একটা থেকে গেল সেটা সুজিত বুঝল। সে চলে যেতে সুজিত দুঃখীরামকে জিজ্ঞাসা করল, আচ্ছা দুঃখীরাম, অনেক পুরনো বনেদি বাড়ি, তা এরকম বাড়ি নিয়ে যেরকম বদনাম তদনাম থাকে সেরকম কিছু নেই তো? কথাটা তার মনে হয়েছিল একটু আগেই, সেই দীর্ঘশ্বাসটা মনে আসতে। হতে পারে মনের ভুল, তাও জিজ্ঞাসা করল সে। দুঃখীরাম বলল, ভূতের কথা বলছেন কি বাবু? না, সে দুর্নাম নেই এ বাড়িতে। থাকলে কি আর আমি রাজি হতুম এ বাড়িতে এত রাত্রে থাকতে? আগেও এ বাড়িতে দু একজন রাত কাটিয়েছে, কেউ এখনো কোনো খারাপ কথা বলেনি এ বাড়ি নিয়ে। সন্ধে 8টা। সন্ধে না বলে রাত বলাই ভালো। নিমতাকে এখন মোটামুটি শহরই বলা যায়, কিন্তু এই বাড়িটা যেন সেই শহর থেকেও শহর থেকে দূরের কোনো গ্রহে। সময়টা যেন এখানে কয়েক যুগ আগে থেমে গেছে। ইলেকট্রিসিটি কোনো এককালে থাকলেও এখন যে নেই সেটা বোঝাই যায়। গোটা বাড়িটা প্রেতপুরীর আকার নিয়েছে, কিন্তু সুজিতের কাছে সেই প্রেতপুরী বলে মোটেই মনে হচ্ছে না। তার কেবলই মনে হচ্ছে কোনো এক জাদু বলে যেন বাড়িটা জেগে উঠেছে, অনেক বছর ধরে যেন ঘুমিয়েছিল। আরও একটা খটকা সুজিতের, সেটা হলো ওর যেন অনেক কিছুই চেনা বলে মনে হচ্ছে। গতকাল আসার পর থেকেই এটা মনে হচ্ছে। আজ সকালে একাই ঘুরে ঘুরে দেখছিল সুজিত। একাধিক জায়গায় তার মনে হয়েছে এই জায়গায় সে কোনো এক সময় ছিল। একতলার একটা ঘর সে চাবি দিয়ে যখন খুলছিল তখন তার হঠাৎ মনে হয়েছিল এই ঘরে একটা আরাম কেদারা রাখা থাকতো জালনার পাশে। সে ঢুকে অবাকও হয়েছিল একটু। এ ঘরে যে এককালে আরাম কেদারা ছিল সেটা বোঝা গেল জালনার পাশের দেয়ালের দাগ দেখে। এরকম দাগ সে আরও দুটো একরকম বাড়িতে দেখেছিল। বারুইপুরের এক বাড়িতে এই দাগ তাকে চিনিয়ে দিয়েছিল একজন। তারপর আবার একটি ঘরে ঢোকার সময় তার মনে হলো এই ঘরে পাংখা টানত, এবং কি আশ্চর্য, সে ঘরে সত্যি সত্যি একটি পাংখার দড়ি ঝুলছিল করিডর থেকে। সুজিতকে নেশার মতো পেয়ে বসেছিল এই খেলাটা। এরকম আরও অনেক ঘরের সম্বন্ধেই সে কিছু না কিছু একটা ভাবছিল, এবং সেটাই মিলে যাচ্ছিল, এবং এই ভাবনাটা সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে ভাবছিল। কি হচ্ছে এগুলো তার সাথে? একটু আগেই রাতের খাওয়া খেয়েছে সুজিত। দুঃখীরামের রান্নার হাত ভালোই। সে এঁটো থালা বাসন নিয়ে চলে যাবার পর
সুজিত হাত মুখ ধুয়ে এসে ঘরে একা চুপচাপ বসেছিল। হঠাৎ তার মনে হলো কে যেন খুব একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল। সুজিতের চমকে ওঠার কথা ছিল, তাও সে চমকালো না, যেন এটা তার কাছে প্রত্যাশিতই ছিল। হঠাৎ যেন কে বলে উঠল, কুমার। কুমার? কে কুমার? সুজিতের মনে যেন আসতে চেষ্টা করছিল কিছু একটা, কিন্তু এলো না। অনেক চেষ্টাতেও এলো না। এই ফাঁকা বাড়িতে সে একা, আর দুঃখীরাম। দুঃখীরাম মনে হয় না কিছু অস্বাভাবিক টের পেয়েছে, অন্তত তার হাব ভাব দেখে তো তাই মনে হয়। এই রকম অবস্থায় সুজিতের অস্বস্তি হবার কথা, কিন্তু হচ্ছে না তো, বরং তার খুব ভালো লাগছে। কী রকম ভালো লাগায় সুজিত বলে বোঝাতে পারবে না। কখন ঘুমিয়ে পড়েছিল সুজিত জানে না। ধড়মড়িয়ে উঠে বসলো তক্ত বসে। উফ, কি বিভৎস স্বপ্ন রে বাবা। সুজিত দেখছিল দাউ দাউ আগুন জ্বলছে, জ্বলছেই, জ্বলেই চলেছে। একদল নিরীহ মানুষ পাগলের মতো ছুটাছুটি করছে। কি ভয়, চিৎকার চারিদিকে। আর একদিকে দাঁড়িয়ে পৈচাসিক হাসি হেসে চলেছে এক বিশালধারী মানুষ। তার চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। কে যেন আবার চেঁচালো, ওকে নিয়ে পালাও। ব্যাস, তারপরেই আর দেখতে পারেনি সুজিত। আহ আহ চিৎকার করে উঠে বসল। পাশের ঘর থেকে দুঃখীরাম কিছু শুনতে পায়নি। সুজিত উঠে চোখে মুখে জলের ঝাপটা দিল। বাথরুম পেয়েছে। টর্চ জ্বালাতে গিয়েও জ্বলল না। তারপর হঠাৎ মনে হলো টর্চটা এখন জ্বালানো বোধহয় ঠিক নয়। অন্ধকারে হাতড়ে হাতড়ে যেতে যেতে ভালো লাগছিল সুজিতের। দেয়ালগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে ওর হাতের ছোঁয়ায়। ওরও মনে হচ্ছিল যেন বহুদিন পরে কোনো চেনা কারো গায়ে হাত ঠেকেছে, যা বোধ হয় এতদিন ওর কাঙ্ক্ষিত ছিল। প্রতিটা পদক্ষেপ যেন কত জমে থাকা কষ্ট, যন্ত্রণা, অভিমান এক নিমিষে ভুলিয়ে দিচ্ছে। বাড়িটা সুজিতকে বড় ভালোবেসে ফেলেছে। সুজিতও বাড়িটাকে অনেক ভালোবেসে ফেলেছে। পরদিন সকাল 10টায় ঘুম ভাঙল সুজিতের। গতকাল রাতের কথা মনে পড়ল। বাড়িটাকে সত্যি সে খুব ভালোবেসে ফেলেছে। বাড়ির চিরন্তন বাসিন্দারা সুজিতের থাকাকে অনধিকার প্রবেশ বলে মনে করেনি, বরং পরম সাদরে গ্রহণ করেছে তাকে। কিন্তু এই বাসিন্দারা কারা? কায়াহীন, ছায়া তারা নয়। তাহলে সুজিত তাদের অস্তিত্ব বুঝতে পারত। বাড়িটা প্রথম দিন ঘোরার সময় সুজিতের মনে হয়েছিল বাড়ির প্রতিটি কোণায় যেন কীরকম বিষণ্ণতার ছাপ। কিন্তু সেই বিষণ্ণতা অনেকটাই যেন কেটে গিয়েছিল তার হাঁটা চলায়, তার কথাবার্তায়, তার চিন্তা ভাবনায়। বরং বেশ একটা সতেজ একটা ভাব এসেছিল বাড়িটায়। সুজিতের দারুণ লেগেছে এসব। তার আফসোস আগে কেন সেই বাড়িতে আসেনি। দুঃখীরাম বাবুর পরিবর্তন লক্ষ্য করেছে ভালোই, কিন্তু সে একটু অবাক বাবুর পরিবর্তনের ধরন দেখে। কেমন একটা অন্যমনস্ক ঘরে থাকেন ঠিকই, তবে বেশ আনন্দেই থাকেন, সেটা বোঝা যায়। এর মধ্যে আনন্দের কি আছে অবশ্য সে জানে না। মস্তিষ্ক বিকৃতি হলে অবশ্য আলাদা কথা, সেটা মনে হয়নি। সুজিত বুঝেছে এ বাড়ির বাসিন্দারা যতই তাকে গ্রহণ করুক না কেন, তারা ধরা দিতে চান না। সুজিতও চায় না তারা ধরা দিক। এ যেন এক লুকোচুরি খেলা। তারা আসে অথচ নেই। সুজিতের খুব ভালো লেগেছে এসব। তার লেখা হচ্ছে না বললেই চলে। প্রথম দিন যা একটু লিখেছিল, তাও সেটা শুধু বাড়ির বিবরণ, মানে যাকে বলে লে আউট, ব্যাস।
এর বেশি আর কিছু লিখতে পারেনি সে। তার জন্য তার অবশ্য কোনো আক্ষেপও নেই। রাত 9টা, বাইরে ঝিঝির ডাক, একটানা অবিরাম। সুজিত সেদিনও চুপচাপ বসেছিল। মোমবাতিটা জ্বলছিল, সেটার দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ সেদিনকার মতো কে যেন আবার ডাকল, কুমার। সেই একই সুর, সেই একরকম ডাক। তবে সেদিন একবার ডেকে চুপ করে গিয়েছিল, আজ অনেকক্ষণ ধরে ডেকে চলেছে কেউ। ডাকটা অনেকটা সেই রকম যেমনভাবে স্নেহময়ী মা তার আদরের ছেলেকে ডাকেন। সুজিত উঠে দাঁড়ালো, কার উদ্দেশ্যে যেন বলল, আসছি। তারপর হেঁটে চলল বারান্দা ধরে, ডাকটার উৎস লক্ষ্য করে। সুজিত হাঁটছে, অনেক দিনের জ্বালা যন্ত্রণা যেন ঘুচিয়ে দিচ্ছে সে। তার প্রতিটা পদক্ষেপ যেন জাদুকাঠির ছোঁয়া। জেগে উঠেছে 4 যুগ আগে ইতিহাস হয়ে যাওয়া মিত্রবাড়ি। সুজিত হেঁটে গিয়ে থামলো একদম শেষের ঘরটায়। এই ঘরে তার ঢোকা উচিত, তাকে চাইছে এই বাড়ির বাসিন্দারা। সুজিত দরজা খুলল। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল সুজিত। ঘণ্টাখানেক বাদে চেতনা ফিরল তার। উঠে চারিদিকে তাকিয়ে কাউকে না দেখে চলে গেল নিজের ঘরে। গিয়ে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন বাজারের মুখটায় দেখা হলো স্থানীয় একজন সত্যরূদ্ধ মানুষ, অবনীশ চৌধুরীর সঙ্গে। আসার দিন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় এনার সাথে আলাপ হয়েছিল সুজিতের। স্থানীয় ইতিহাস ভালোই জানেন বলে এনার সাথে পরে যোগাযোগ করবে বলেছিল সুজিত। আজকে সুজিতকে দেখে তিনি বললেন, সে কি, এর মধ্যেই চললেন নাকি? সুজিত বলল, হ্যাঁ। অবনীশবাবু বললেন, আপনার কাজ এর মধ্যে হয়ে গেল? ওই মিত্রবাড়ির কাজ? সুজিত বলল, হ্যাঁ, তা বলতে পারেন, হয়ে গেল। কে এত তথ্য দিল আপনাকে? এখানে তো এক আমি ছাড়া আর কেউ নেই আপনাকে তথ্য দেওয়ার। দাঁড়ান, আপনি কি হালদার কাকার কাছে গিয়েছিলেন তথ্যের সংগ্রহে? ওনার 90-এর উপরে বয়স, উনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু আমি তো যদ্দূর জানি তার কথাবার্তা বলার সেরকম জোর নেই। সুজিতের বিরক্তিকর লাগছিল। সে বলল, আগে না মশাই, হালদার বাবুকে আমি চিনি না, আমি কারো কাছে যাইনি। আমার কাজ সত্যিই হয়ে গেছে, এবং সেটা হতে সাহায্য করেছে কুমারজিৎ মিত্র। যাই হোক, আমি চলি, আমার ট্রেন মিস হয়ে যাবে। নামটা শুনে চমকে উঠলেন অবনীশবাবু। স্মৃতি ঝলক দিয়ে গেল সামান্য। সেটা 70 সাল, নকশাল আন্দোলন, ওপার বাংলার মুক্তিযুদ্ধ। এরকম সরগম পরিস্থিতির মধ্যে নিমুতার ঘাটে গেলেই হাড় হিম করা ঘটনা। মাঝরাত্রিরে মাত্র 2 ঘন্টায় 52 জনের 51বর্তী জমজমাট মিত্র পরিবার পরিণত হলো শ্মশানে। কাদের ষড়যন্ত্রে আগুন লাগানো হয়েছিল তা আজও জানা যায়নি। সে মামলার নিষ্পত্তি আজও ঘটেনি, ঘটবেও না। হবি তো হ। সেই দিনই ছিল মিত্রবাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য কুমারজিতের 2 বছরের জন্মতিথি। সারাদিন উৎসব চলছিল বাড়িতে। সন্ধ্যাবেলা হাজারো অতিথির আগমন, বাঙালি ভোজন। মাত্র কয়েক ঘন্টা আগেও যে মানুষগুলো মেতে উঠেছিল আনন্দে, সকালে তাদের দগ্ধানো লাশ বের করে পুলিশ। তবে 2 বছরের কোনো বাচ্চার লাশ পুলিশ খুঁজে পায়নি। কুমারজিৎকে নিয়ে পালিয়ে যায় তার ধাইমা। এরকম একটা রটনা হয়েছিল তখন। তারপর 4 দশক কেটে গেছে। এসব খবর আর তত প্রাসঙ্গিক ছিল না। সেই কুমারজিৎ সাহায্য করেছে কলকাতা থেকে আসা একজন সাংবাদিককে। হঠাৎ ছোট হয়ে আসা সুজিতের গমনরত শরীরটাকে দেখতে একটু এগিয়ে গেলেন অবনীশবাবু। হাঁটাটা কি একদম অবিকল তার একসময়কার দাবার সঙ্গী কুমারজিতের বাবা সমরজিতের মতো নয়? ভয়ে মুখ শুকিয়ে গেল অবনীশবাবুর।
এতক্ষণ শুনলেন গান ও গল্পের পরিবেশনায় অতৃপ্তি, শব্দগ্রহণ দীপু, শব্দ নির্মাণে GM জন, গল্প পাঠে ছিলাম আমি শান্ত। নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের গান ও গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের ইমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনাদের নতুন নতুন গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার গল্প অবশ্যই পাঠ করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।